ওটাই হচ্ছে অমরনাথ। জিরো পয়েন্ট হচ্ছে 11,600 ফিট ওপরে। কত পুরনো একটা জিনিস। সুন্দর একটা নদী যাচ্ছে এখান দিয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। সো ইটস ডে 3 ইন শ্রীনগর। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোনমার্গ। আর এখন বাজে সকাল 8:22। সো উই উইল হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট হোটেলেই, তারপরে আমরা বেরোবো। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে সমস্ত কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যেগুলো আমার সোনমার্গে হবে। অ্যাট দ্য সেম টাইম আই উইল অলসো প্রোভাইড ইউ সাম ইনফরমেশন ইন কেস তুমিও প্ল্যান করছো কাশ্মীরে আসবে বলে। এই ভিডিওটা তোমার জন্য ভীষণই বেনিফিশিয়াল হবে। আর ইয়া, লেটস গো। তো শ্রীনগর থেকে এখন আমরা চলে এসেছি জম্মু কাশ্মীরের গান্দারবাল ডিস্ট্রিক্টে। সোনমার্গ এই গান্দারবাল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। আর মেইন টাউন থেকে সোনমার্গের ডিস্টেন্স 60 কিলোমিটার অ্যান্ড শ্রীনগর থেকে 80 কিলোমিটার। তো এখান থেকেই স্টার্ট হচ্ছে মানিকগ্রাম ভিলেজ। আর বলা হয় যে মানিকগ্রাম ভিলেজটাই হচ্ছে দ্য লার্জেস্ট ভিলেজ অফ দিস গান্দারবাল ডিস্ট্রিক্ট। আর এখান থেকে সোনমার্গের ডিস্টেন্স এখন 50 কিলোমিটার। সকাল সকাল যদি বেরোতাম কালকের মতো তাহলে হয়তো তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতাম, বাট যেহেতু আজকে আমরা একটা লেটে বেরিয়েছি, অনেক মাঝে মাঝে জ্যাম লাগছে, দ্যাটস ওয়াই একটু দেরি হচ্ছে। আর পাশ দিয়ে না খুব সুন্দর একটা নদীও যাচ্ছে, যেটার এক্স্যাক্টলি নামটা আমি জানি না। তো আমরা তো যাচ্ছিলাম সোনমার্গের দিকেই, বাট মাঝে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখলাম, যেখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গাড়ি, ম্যাক্সিমাম টুরিস্ট যারা যাচ্ছে সোনমার্গে তারা হল্ট নিচ্ছে জাস্ট টু এনজয় দিস ভিউ। তো আমরা ওই জন্য একটুখানি দাঁড়ালাম। আর খুব সুন্দর পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পুরো ভিউটা। তো দূরে বিভিন্ন পাহাড় আর এখান দিয়ে নদী, ওখানে একটা ব্রিজও দেখতে পাচ্ছি। এই নদীটার নাম হচ্ছে সিন্ধু নদী। আর নদীটা কোথা থেকে শুরু হয়েছে সেটা জানি না, বাট খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছে। যেদিক থেকে আমরা এলাম সেই দিকে। আর এখানে কিন্তু প্রচুর পাথর আছে, নদীর পাশে যেরকম প্রচুর পাথর পড়ে থাকে সেরকম। আর এখানকার মাটিটাও কিরকম সাদাটে সিমেন্টের মতো। বেশ অনেকটা সময় এখানে ভিউগুলো এনজয় করলাম। আর এবার আবার গাড়িতে উঠবো, আবার সোনমার্গের দিকে এগোবো। এই যে ছোট ছোট বাড়ির পাশে তুমি পরপর গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সব আপেল গাছ। এতটাই দেখতে খারাপ একটা গাছ যে আমি ফার্স্টে নোটিসই করিনি, কিন্তু তারপরে হঠাৎ দেখলাম যে কিছু গাছের মধ্যে অ্যাপেল হয়ে আছে। তখন আমি রিয়েলাইজ করলাম আছে এগুলোই আপেল গাছ। আর এখান থেকে সোনমার্গের ডিস্টেন্স 20 কিলোমিটার। ওই যে দূরের যে রেঞ্জটা, এই জায়গাটা, এটা কিন্তু পুরো বরফে ঢাকা, যেন হোয়াইট কালারের পুরো দেখতে লাগছে। আর এখান থেকে 4 কিলোমিটার। সো ফাইনালি উই হ্যাভ রিচড টু সোনমার্গ। আর এই জায়গাটার একটা আলাদাই চার্ম আছে। তুমি যে গাড়ি করে আসবে, মানে টুরিস্টদের যে গাড়ি, একটা পয়েন্টে এসে সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। আর এখান থেকে তোমাকে লোকাল কার নিতে হবে, সেটা টাটা সুমো হতে পারে বা ছোট গাড়িও হতে পারে। ইন কেস তুমি চাইছো যে গাড়ি করবে না, মানে ধরো অত লোক নেই, হয়তো দুজন আছে ধরো, সেক্ষেত্রে তুমি ঘোড়া করেও যেতে পারো, কারণ পরপর ঘোড়া দাঁড় করানোই আছে। আমার কথা হচ্ছিল একজন দাদার সাথে, তো উনি বললেন যে তুমি যদি লাস্ট পয়েন্ট অব্দি যেতে চাও, মানে ওয়েলকাম টু লে লাদাখের আগে অব্দি, তাহলে ওরা 8,500 নেবে তোমার থেকে। ঘোড়া করে তুমি যদি লাস্ট পয়েন্ট অব্দি যাও, মানে নট লে লাদাখ, তার আগেই একটা জায়গা আছে, তাহলে তোমার থেকে 2,250 নেবে। আর এখানে ঢোকা মাত্রই কিন্তু পর পর লোকাল গাড়ির যে ড্রাইভার বা হেল্পার যারা আছে, তোমাকে পুরো একদম ছেকে ধরবে। ইনকেস তুমি ঘোড়ায় করে যেতে চাইছো, তাহলে তুমি এখানে আসবে, এনাদের সাথে কথাবার্তা বলে তারপর তুমি এগোবে। এখনো তো পুরো এখানে গ্রিনারি তুমি দেখতে পাচ্ছ, কিন্তু যখন বরফের টাইম আসবে না, পুরো এগুলো হোয়াইট থাকবে। যেরকম ঠিক এই জায়গাটা আছে, এটা পুরো বরফে ঢাকা, সেরকমই এরকম পুরো পাহাড়গুলো কিন্তু বরফে ঢাকা থাকবে সেই সময়। একবার ভীষণ ইচ্ছা আছে ওই টাইমে এখানে আসবো আমি। তো লাস্ট যে পয়েন্ট অব্দি যাবো, সেই অব্দি বরফ পাওয়ার খুব একটা সম্ভাবনা আমাদের নেই। যে পয়েন্টটাতে এতক্ষণ ধরে আমি বরফ দেখছিলাম, ওই জায়গাটার নাম হচ্ছে থাসবস গ্লেশিয়ার। তো এই গাড়িটা করে আমরা ফাইনালি ডিসাইড করেছি যে আমরা যাব। 2 ঘন্টা মতো টোটাল জার্নিটা হবে। 8,000 ফার্স্টে বলছিল, বাট আমরা সেটাকে বার্গেনিং করে 4,000 নিয়ে এসেছি। মেবি এর থেকেও হয়তো কমাতে পারো, বাট আমরা এর থেকে আর কমাতে পারছি না। কি একটা বড় গাড়িতে টোটাল 7 জন যাচ্ছি। এই যে হেলিপ্যাড দেখছো, অমরনাথ যাত্রা করার জন্য যারা হেলিকপ্টার ধরে, এখান থেকেই কিন্তু ছাড়ে। নিচে দেখো কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে দূর থেকে। এই যে এই জায়গাটা, এই যে হোয়াইট কালারের জায়গাটা, এটার নাম হচ্ছে শারবাল। এটাই হচ্ছে কাশ্মীরের লাস্ট ভিলেজ। তো এই যে নদীটাই মাত্র দেখালাম, তো এটা হচ্ছে সিন্ধু নদী নয়, যেটা আমরা সকালবেলা তো যেখানে দাঁড়িয়েছিলাম না, ওই নদীটা সেম। এই যে নদীটার জলটা আর্ধেকটা আসছে পেহেলগাম থেকে আর আর্ধেকটা আসছে অমরনাথ থেকে। রাস্তা কিন্তু খুবই খারাপ, মানে চারিদিক ভেঙে গেছে, তো কোমরে ভালো রকম ব্যথা হবে। আর প্রচুর ধুলো অ্যাট দ্য সেম টাইম। তো একটা পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে বালতাল। এই যে জায়গাটা দেখছো, এই যে হোয়াইট রঙের এই যে ক্যাম্প গুলো করা আছে, অমরনাথের যে ট্রেকিং যে স্টার্ট হয়, অমরনাথ যাত্রা যে স্টার্ট হয়, এখান থেকেই স্টার্ট হয়। ভিউটা কি ব্যাপক লাগছে। এখান থেকে শুরু হচ্ছে জজিলা পাস।
তো ওই যে সাদা রঙের যে পাহাড়টা যেটা বরফে একদম মোড়া, তো ওটাই হচ্ছে অমরনাথে। সো ফাইনালি উই রিচ টু আওয়ার লাস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ 0 পয়েন্ট। তো ড্রাইভার দাদার সাথে যেরকম কথা হলো যে ওরা টোটাল 6টা পয়েন্টস দেখাবে, তার মধ্যে এটাই হচ্ছে একদম লাস্ট পয়েন্টটা 0 পয়েন্ট। আমরা ফার্স্ট আগে 0 পয়েন্ট দিয়ে স্টার্ট করছি, আস্তে আস্তে নিচে যে পয়েন্টগুলো মনে হবে যে দাঁড়ানোর মতো সেগুলোতে দাঁড়াবো, বাকি যে 5টা পয়েন্ট আছে, আর এটাই একদম লাস্ট। এরপরেই লেহ লাদাখ স্টার্ট হচ্ছে। এই জায়গাটা এটাকেই 0 পয়েন্ট বলা হয়। সে শীতের টাইমে বা বরফ যখন পড়ে এই জায়গাটা কিন্তু পুরো বরফের ঢাকা থাকে একদম। ওপরে কিছু কিছু জায়গাতে বরফ পড়েছে, বাট পুরো জায়গাটাতে বরফ নেই। পুরোটা পেলে খুব ভালো হতো, বাট এইটা বরফের টাইমও না, এক্সপেক্ট করাটাও ভুল। বাট তাও যদি লাক ভালো থাকে মাঝে মাঝে এই অক্টোবরেও কিন্তু বরফ পড়ে এখানে। তো ভালো করে দেখলে নোটিস করবে অনেক কিন্তু মানুষই যাচ্ছে এইদিকে। এই দেখো ছোট্ট ছোট্ট একদম পিঁপড়ের মতো দেখতে লাগছে, ওরা যাচ্ছে জাস্ট বরফটাকে টাচ করতে, কারণ এখানে একটা বরফ একটু দেখা গেছে। এইটাকে জাস্ট টাচ করে ওরা নেমে আসবে, বাট আমরা এত কিছু খাচ্ছি না, আমরা জাস্ট চুপচাপ দাঁড়িয়ে ভিউটাই এনজয় করছি। আর সব গাড়ি কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে, কারণ এটাই লাস্ট পয়েন্ট। আর এখানে কিন্তু ছোট ছোট প্রচুর ঢাবা আছে, এখানে এখানে আছে, এখানে আছে, পরপর ঢাবা আছে যেখানে তুমি চা, ম্যাগি, কফি, আলুর পরোটা কিছু খেতে পারো। এখন 2টো মতো বাজে, আর আমাদেরও অল্প অল্প খিদে পেয়ে গেছে, বিকজ আমরা লাঞ্চ ফাঞ্চ কিছু করিনি। সো মেবি একটু আমরাও চাটা খাবো। সোনমার্গের যে মেন পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম, যেখান থেকে আমরা এই লোকাল গাড়িগুলো নিলাম, সেখান থেকে এই 0 পয়েন্টে আসতে আমাদের মোটামুটি 1 ঘন্টা মতো লাগলো। 1টা 10-এ আমাদের জার্নি আমরা স্টার্ট করেছিলাম, এখন বাজে 2টো 15। সো এই লগভগ 1 ঘন্টার মতোই লাগবে। যত ওপরে উঠছিলাম রাস্তা খারাপই হচ্ছিল, which is quite normal। দাদার সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে এই যে পয়েন্টটা, এই যে 0 পয়েন্টটা হচ্ছে 11,600 ফিট ওপরে যেখানে আমরা ছিলাম সেখান থেকে। সো ইয়া, ইটস লাইক হিউজ, অনেকটা ওপরে আছি। ঠান্ডা লাগছে, বাট হাওয়া দিলে লাগছে। নাক ফাক একটুখানি প্রবলেম হচ্ছে, লাল হয়ে গেছে আমার, বাট যেহেতু জ্যাকেট ফ্যাকেট পরে আছি এতটা প্রবলেম হচ্ছে না। তোমাদেরকে সাজেস্ট করবো যখন এখানে আসবে গরম জামা কাপড় নিয়ে আসো, তাহলে তোমাদের জন্যই ভালো হবে, কারণ এখানকার ওয়েদার ভীষণই আনপ্রেডিক্টেবল। কখন ঠান্ডা লাগছে কখন গরম লাগছে তুমি নিজেও বুঝতে পারবে না। তো জজিলা 0 পয়েন্ট থেকে আমরা একটু এগিয়ে এসেছি লাদাখের দিকে, আর তারপরেই একটা স্পট এরকম আছে যেখানে ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার হয়েছিল 1947-এ, যেখানে 36 জন কিন্তু শহীদ হয়েছিল। আর এই পাহাড়টা ঠিক পিছনে কিন্তু পাকিস্তান, মানে মাত্র 10 কিলোমিটার জাস্ট দূর এটা থেকে, তারপরে কিন্তু পাকিস্তান পড়ে যাচ্ছে। আর এখানে একটা মিউজিয়ামও আছে, যেটা একটু আমি দেখতে চাইছি কি কেসটা। এটা খুব ভালো স্পটে দাঁড়িয়ে আছি। এই যে দিকটা আমার সামনে যেটা আছে, এটা হচ্ছে সোনমার্গ, এই দিকটা হচ্ছে পাকিস্তান, এই যে পাহাড়ের পিছনে পাকিস্তান। সামনের এই যে জায়গাটা এটা হচ্ছে লাদাখ, আর এই যে জায়গাটা মানে আমার ডান দিকে যে জায়গাটা এটা হচ্ছে অমরনাথ কিংবা পেহেলগাঁও। তো সাচ আ গুড প্লেস ইট ইজ, মানে চৌমাথার মোড় টাইপের লাগছে আমার। 4টে জায়গার একদম মিটিং পয়েন্টে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। সামনে দেখছি একটা শিব ঠাকুরের মন্দিরও আছে। যে 36 জন মারা গেছিল ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময়, তাদেরকে উদ্দেশ্য করে এইটা বানানো হয়েছে। এই যে মিউজিয়াম যেটা আমি বলছিলাম, এই জায়গাটা জজিলা ওয়ার মেমোরিয়াল, এটা নামকরণ করা হয়েছে। পাশ দিয়ে একটা নদীও বইছে, অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় সেই নদীটা, ওই যে সিন্ধু নদী যেটা আমরা ক্রস করে আগে এলাম, ওই দিকটা তো অমরনাথ, ওখান দিয়েই দেখো আসছে। সো আই ফিল কি এটাই হচ্ছে ওই সিন্ধু নদীটা, যেটা ওই বড় জায়গাটায় গিয়ে মিট করছে। জজিলার যে যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে, তো এটার পুরো হিস্ট্রিটা এখানে দেওয়া আছে। ইন কেস তুমি চাইছো পড়তে, পজ করে প্লিজ পড়ে নিও। আর এই যে ট্যাঙ্কটা দেখছো, এটা হচ্ছে মেন ব্যাটেল ট্যাঙ্ক পাকিস্তানের, যেটা সেই সময় ইউজ করা হয়েছিল। এটাই হচ্ছে সেইটা। কত পুরনো একটা জিনিস, যেটা আমরা এখনো দেখছি, প্রিজার্ভ করে রাখা আছে সেই জন্যই। আর ওখানে একটা শিব ঠাকুরেরও মন্দির আছে। এখান থেকে জজিলা পাস শুরু হচ্ছে, আর আমরা যে 0 পয়েন্টে গেছিলাম ওখানে গিয়ে ওটা শেষ হচ্ছে। সো উই আর ব্যাক ফ্রম ওয়্যার উই স্টার্টেড। সোনমার্গের ওই জায়গাটা নিয়ে এসেছি, কিন্তু আমাদের গাড়ি আমাদের নিয়ে এসেছিলো, আর এখান থেকেই লোকাল ক্যাবে আমরা গেছিলাম। অ্যান্ড এবার ফিরবো। বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আই উইল টেল। কালকে আমি গন্ডোলা রাইডে গেছিলাম, ওটা অতটা ভালো লাগেনি যতটা এটা ভালো লাগলো, সোনমার্গে ভালো লাগলো। যদি সিজনে আসো তো আরও ভালো লাগবে, বরফ পাবে ডেফিনেটলি। আর একবার আসার ইচ্ছা রইলো। আমরা স্টার্ট করেছিলাম 1টা 10, আর এখানে এসে পৌঁছলাম এখন 4টে 10। সো এরকমই লাগবে, আরও আগে হয়তো চলে আসতে পারতাম, কিন্তু মাঝে জ্যাম লেগেছিল জন্য একটু লেট হয়ে গেল। 7টার মধ্যে আমরা একটা পয়েন্ট দেখলাম, আর বাকি পয়েন্টসগুলো আমি আর নাবিন জাস্ট গাড়ি থেকে গিয়ে দেখে নিয়েছি। ইন কেস তুমি চাইছো তুমি নেবেও দেখতে পারো। তো ইয়া, আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানিয়েছো তোমাদের কিরম লাগলো। আর বেশি কথাই বলতে পারছি না, কারণ আমার নাকটা পুরো ফ্রিজ হয়ে গেছে আর বেশ কষ্ট হচ্ছে। টাটা, 4টে বাজে, আমি এখনো লাঞ্চ করিনি। টাটা।